দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হওয়ার পর থেকে নানা আলোচনা চলছিল। এর মধ্যে চুক্তির থেকেও প্রায় 50% টাকা বেশি দিয়ে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার সংবাদটি আলোড়ন সৃষ্টি করেছে। আলোচনা হচ্ছে এই চুক্তির ভালো মন্দ নানা দিক নিয়ে, সেসব বিষয় এবং সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো। আজ অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনার সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক মাসুদ কামাল। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। স্বাগতম ফিরোজ ভাই আপনাকেও। আমি মাসুদ কামাল ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এই বাণিজ্য চুক্তি নিয়ে তো প্রচুর আলোচনা হচ্ছে, অধিকাংশই আমরা আলোচনাটা এরকম শুনছি যে এই চুক্তিটি আসলে আমাদের দেশের স্বার্থ খুবই ক্ষীণ, এর বাইরে অন্যান্য আলোচনা আসছে। বিশেষ করে জামাতপন্থী দু একজন এমপি বা দু একজন নেতা বলার চেষ্টা করছেন যে এটি, যেমন যদি বলি ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক, তিনি বলেছিলেন যে এটি ভারতপন্থী যারা তারা এটির সমালোচনা করছে, আর আসলে এটি ভারতের ষড়যন্ত্র। আপনার কি মনে হয়, যদি ভালো মন্দর দিক আলোচনা করতেন আমরা সাধারণ দর্শক, সাধারণ জায়গার মানুষ আর কি বুঝতে পারতাম যে আসলে এটা ভালো না মন্দ? ফুয়াদ সাহেব বলতেছেন যে এটা সমালোচনা করলে ভারতপন্থী হয়ে গেল। তিনি বলছেন যে এটা ভারতের স্বার্থ ব্যাঘাত ঘটছে এই চুক্তিতে, যার কারণে মানে এটা তারাই বেশি হইচই করছে। আর কারো স্বার্থের ব্যাঘাত ঘটে নাই। আচ্ছা শুনেন, চুক্তিতে ভারতের কি স্বার্থের ব্যাঘাত ঘটলো অথবা আমেরিকার কি স্বার্থে লাভ হলো, এগুলো আলাপগুলো হলো আপনার অবান্তর আলাপ। আলাপটা হলো যে আমার স্বার্থের কি লাভ হলো। মানে আমার বিবেচনায়, আমি যতটুকু বুঝি, আমি অত ভালো বুঝি না, ছোট মানুষ, ফুয়াদ সাহেব ব্যারিস্টার মানুষ, অনেক জ্ঞানী মানুষ। তো আমার বিবেচনায় বাংলাদেশের ইতিহাসে এই যে জন্মের পরে এত ভয়ঙ্কর, এত নতজানুমূলক, এত গোলামির মানে চুক্তি এর আগে বাংলাদেশের কখনো হয় নাই। মানে কারোর সঙ্গেই হয়নি? কারোর সঙ্গে হয় নাই। ভারতের সঙ্গে যে আমরা কারোর সঙ্গে হয় নাই, কারোর সঙ্গে হয় নাই। ভারতের সঙ্গে আমাদের অনেকগুলি গোলামি চুক্তি ছিল বলে আমরা সারা জীবন শুনতাম। এবং ফুয়াদ সাহেবরা তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মোটামুটি সরকারি দলই ছিল। চুক্তিগুলি প্রকাশ করে না কেন? কি তারও চেয়ে বড় কথা, চুক্তিগুলি বাতিল করলো না কেন? মাঝখানে একবার দেখলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি 11টা না 12টা একটা তালিকা দিয়েছিল, দিয়া বললো এই চুক্তিগুলো আমাদের সরকার বাতিল করছে। একদম ওই দিনই ওই সময়কার যে পররাষ্ট্র উপদেষ্টা সে বললো এটা একদম ভুয়া কথা। উনি বললেন যে এই চুক্তিগুলির মধ্যে অনেকগুলি চুক্তি এক্সিস্টই করে না, কখনো এই ধরনের কোনো চুক্তি হয় নাই। যে চুক্তি হয় নাই সেই চুক্তি বাতিল করছে। আচ্ছা, তো বুঝেন এবার কিরকম করিতকর্মা তারা, এবং কত বড় চাপাবাজ হইলে পরে এই ধরনের কাজ তারা মানে বলতে পারে। কতগুলি অযোগ্য, অথর্ব এবং চালিয়াত টাইপের লোককে নিয়ে যায় বসানো হচ্ছিল সরকারে, আর বাইরে ছিল তাদের কিছু চামচা, এই যে ফুয়াদের মতো, ফুয়াদ শাহরিয়ারের মতো, যারা নাকি এই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটাকে সমর্থন করে। ভাই এরকম চুক্তি হইতে পারে? আমি কার কাছ থেকে কি কিনবো? দেখেন এই চুক্তির একটা ধারা আছে যে আমরা অন্য কোনো দেশ থেকে, যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশ থেকে এমন কিছু কিনতে পারবো না যদি ওই পণ্যটা যুক্তরাষ্ট্র বিক্রি করে। হ্যাঁ, যদি তাদের যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ক্ষতি হয় তাহলে আমরা কিনতে পারবো না। আর আমাদের যে বাণিজ্যের ক্ষতি হবে এটা কোনো আলোচনাই নাই। এই চুক্তি নিয়ে এখন পর্যন্ত অনেকেই অনেক কথা বলছে। এই চুক্তির পক্ষে আমি প্রথম শুনলাম, আমি ওনারটা শুনি নাই উনি কি বলছে। আপনি বলেন, আপনার কথার উপর ভিত্তি করে বলেছেন, ভিডিও ফুটেজ আছে। আমি তো ভাই ওনাকে ওপেন ডিবেটেই করি, মানে ইনভাইট করতেছি, আসেন না আমার সঙ্গে আলোচনা। আমি তো কিছু বুঝি না, আমি কম বোঝা লোক। আমি এই কম বোঝা লোক যতটুকু বুঝি এটা নিয়ে আসুক যে বাংলাদেশের যে কোনো লোক, ইনক্লুডিং ডক্টর খলিল, আচ্ছা আসুক না আলোচনা। ওপেন ডিবেট করলেই তো হয়। একটা পলিটিক্যাল পার্টি যারা প্রতিবাদ করে তাদের নিয়ে বসেন, আলোচনা করেন, ওপেন ডিবেট হোক। এটা আপনারা অনিয়ার করেন, জনগণ বুঝে নেবে যে কে দালাল, কে চামচা, কে ভৃত্য, আর কে দেশপ্রেমিক লোক। আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদের একত্রিত করে একটি আলোচনা বলেন, এবং যেদিন এটা করতে চান করেন, আমাকে একদিন আগে বলেন, আমি দলিল দস্তাবেজ নিয়ে আসবো নি। জি জি, দেখি তারা কিভাবে কি বলে এটা নিয়ে। আচ্ছা, এই চুক্তিতে যেমনটি মানে আমাদের বলা হয়, আরও দু একজন বলেছে, আমার সাথেও দু একজন পক্ষ নিয়ে কথা বলেছেন, এবং তাদের প্রধান যুক্তি হচ্ছে যে আমাদের যেহেতু পোশাক রপ্তানি থেকে একটি বড় বৈদেশিক মুদ্রা আসে,
তো এই চুক্তিটা তখন না করলে আমাদের পোশাক রপ্তানির বাজারটা হাতছাড়া হতো এবং অনেক ভাই বড় ক্ষতির মুখে একদম হতো। একদম ফালতু কথা, আচ্ছা, ফালতু কথা কেন আমি বলি আপনাকে। ডোনাল্ড ট্রাম্প একটা হুমকি দিয়েছিল, একটা চিৎকার চেঁচামেচি করছিল যে আমাদের 35% নিবে মুখ্যমূর্ত, তারপর সেটা কমাইয়া 20% নামাইছিল। আমাদের এই চুক্তির মাধ্যমে 20 থেকে আমরা 19-এ আসছি, 19-এ আসছি। এই তো করছি। পরবর্তী সময়ে যখন এই চুক্তিটা হয় তার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বলছে যে এইভাবে ট্যারিফ বৃদ্ধি করার কোনো এখতিয়ারই ট্রাম্পের নাই, হ্যাঁ, এবং সবগুলি বাতিল হয়ে যাচ্ছে একটার পর একটা। তো এইগুলো কোনোটাই টিকবে না। কিন্তু যখন ওইগুলি বাতিল হয়ে যাবে তখন কি আমার চুক্তিও বাতিল হবে? তা তো হবে না, আচ্ছা, চুক্তি তো থেকে যাবে। তো এই চুক্তির মাধ্যমে বললাম যে এই চুক্তির মাধ্যমে আমরা একটা গোলামি নাক পাশের মধ্যে ঢুকে পড়ছি। আমরা রাশিয়ার থেকে তেল কিনতে পারবো কি পারবো না এই অনুমতি দেবে যুক্তরাষ্ট্র। এটা একদম চুক্তি, এর যে গোলামি চুক্তি আর কি হতে পারে? আমি কিনবো, রাশিয়া বেচবে, অনুমতি দিবে কে? যুক্তরাষ্ট্র। রাশিয়া যেহেতু একদম ইয়ে করা, শুধু তো আমাদের না, আরো অনেক কান্ট্রির সঙ্গে অনেক কান্ট্রি ওরা কি চুক্তিবদ্ধ কিনা এটা বলেন আগে। হ্যাঁ, চুক্তির মধ্যে আছে কিনা এটা বলেন। চুক্তির মধ্যে আছে। কে চুক্তির মধ্যে আছে? কে আছে চুক্তি? এই ধরনের চুক্তিতে আপনি সই করবেন কেন? আচ্ছা, এটা সবসময় একটা হুমকি থাকে। আমি বলি আপনাকে, যে যে দেশের উপর তারা স্যাংশন দেয় সেই সব দেশের সঙ্গে একটা থাকে, হুমকি থাকে যে তুমি যদি ওখান থেকে কিনো তাহলে তোমার উপর কিন্তু আমি আবার স্যাংশন দেবো, তোমার ওই ওই পণ্য আমি কিনবো না তোমাকে। কিন্তু একদম চুক্তিবদ্ধ দাসখত লিখে দেওয়া, আচ্ছা, এটা আমরা করি। আচ্ছা, অন্য অনেক দেশের সঙ্গে অনেক রকম চুক্তি হয়েছে, মিলাই দেখেন না আপনি, লাভ লস মিলাই দেখেন না। আচ্ছা, আচ্ছা ধরলাম আমার ইয়ের কথাটা, আমি ধরলাম যে আপনার এই পোশাক শিল্পের ব্যাপারটা এটা আমাদের জন্য বিরাট কিছু একটা। ভাই আমাদেরকে আর কিছু কোনো পণ্য নাই, পোশাক শিল্পে কী লাভ হবে? ওই দিন দেখলাম একজন বলতেছে যে এই তো সিপিডির প্রফেসর মুস্তাফিজুর রহমান, উনি তো বলতেছিল যে এটা কিন্তু আসলে 19% না, এটা যে দাঁড়াবে হলো আপনার প্রায় 34%-এর মধ্যে। আরও কি এটা নাকি এক্সট্রা? আচ্ছা, তো এটা কি ভাই? জি, ওনারা তো অর্থনীতি বুঝছে, ওনারা এগুলো বলতেছিল, শুনলাম। আমাদের বুঝে কি না বুঝে কি চিৎকার মানে করে তো কোনো লাভ নাই। একটা এমন এক চুক্তি হয়েছে যেটা নিয়ে সংসদে কোনো আলোচনা হয় না। হ্যাঁ, যে চুক্তি নিয়ে সংসদের সরকারি দল বিরোধী দল উভয়ে চুপ থাকে, তাদের তো বলার কিছু নাই, চুপ থাকে। আর এমনি কেন দালাল যেটা আছে মানে করা হয়েছে, ইমপ্ল্যান্ট করা হয়েছে, ফরেন বডি একটা আছে ডক্টর খলিলুর রহমান, সে এটার পক্ষে কথা বলে। না, চুক্তিটা তো তিনিই করেছিলেন, আমরা তিনি কিভাবে করলেন চুক্তিটা? তিনি চুক্তি কেন করবেন? তিনি ছিলেন নিরাপত্তা উপদেষ্টা, তার তো ব্যক্তির মধ্যে পড়ে না। চুক্তি করছে বাণিজ্য উপদেষ্টা। আচ্ছা, এই আলোচনাটা আপনিও নিশ্চয়ই শুনেছেন যে ডক্টর খলিলুর রহমান এই অ্যারেঞ্জমেন্টটা করেছেন, এবং এইটা করার পুরস্কার হিসেবে তাকে তো এখানে ঢুকানো হয়েছে, এবং যাতে নাকি সরকার এখান থেকে নড়তে না পারে এই জন্য তার ঢুকানো হয়েছে এটা পাহারাদার হিসেবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে বজলুর রশিদ ফিরোজ ভাই। মাসুদ কামাল ভাই বলছিলেন আসলে আমরা যেহেতু সংসদে আলোচনা হচ্ছে না, সরকারি দল বিরোধী দল কেউ আলোচনা করছে না, এটির একটি কারণ হতে পারে যে এটি মানে যেহেতু এখানে কোনো সমস্যা নেই, তো সমস্যা না থাকলে খামোখা আলোচনা করে সময় নষ্ট করবে কেন? কিন্তু জনগণ তো জানতে চায়, যেহেতু আপনারা আলোচনা করছেন, আপনারা মানে বিশেষ করে যারা সিভিল সোসাইটি হিসেবে জানি, বাম রাজনীতিবিদরা আপনারা কথা বলছেন এটি নিয়ে, আসলে কোন গ্রাউন্ড থেকে আপনারা তাহলে এত সমালোচনা করছেন? ধন্যবাদ আমার সহ আলোচক আপনাকে এবং যারা দর্শক শ্রোতা শুনছেন দেখছেন মোহনা টিভি টেলিভিশন এই টক শো। একটা জিনিস যেটা নিয়ে আলোচনা হচ্ছে এটা খুব মজার ব্যাপার। এখন এই সাম্রাজ্যবাদী দেশগুলো আমাদের সামনে নতুন নতুন কিছু শব্দ বাক্য সেগুলো নিয়ে আসে। যেমন ধরেন এক সময় তারা শ্রমিক ছাঁটাই করবে, সেটার নাম দিল গোল্ডেন হ্যান্ডশেক, সোনালী করমর্দন, তার মানে শ্রমিকের পেটে লাথি। দারিদ্র বিমোচন, বেশ স্লোগান, যতদিন ধরে এই স্লোগান দিচ্ছে এতদিন তো দারিদ্র সবগুলো জাদুঘরে যাওয়া দরকার ছিল ডক্টর ইউনূসের মতে, কিন্তু জাদুঘরে যায় না, দারিদ্র কিন্তু বাড়তেছে। তেমনি এই যে আজকে একটা যে বাণিজ্য চুক্তির কথা বলছে, এটা বাস্তবে খুবই পোশাকি নাম দিছে এটার, পারস্পরিক সহযোগিতামূলক বাণিজ্য চুক্তি। এটা কে না এটা পছন্দ করবে যে পারস্পরিক সহযোগিতা ভালো তো? আমেরিকা আমাদেরকে সহযোগিতা করবে, আমরা আমেরিকাকে সহযোগিতা করবো, পারস্পরিক সহযোগিতা, রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট। এই পোশাকি নামের আড়ালে যেটা এতক্ষণ ধরে মাসুদ কামাল এখানে বললেন, সেগুলো নিয়ে আমরা কিন্তু বিস্তর এটা নিয়ে আলোচনা করছি। আমরা আমাদের বামপন্থী রাজনৈতিক দলসমূহের জোটের উদ্যোগে সংসদ অভিমুখে মিছিল করেছি, আমরা মাননীয় স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছি। আমরা ওইটুকু জানাইতেছিলাম যে দেখেন আপনারা অন্ততপক্ষে সংসদে একটু আলোচনা করেন এটা নিয়ে। এটা আমাদের অনুরোধ করার কথা না,
তারা যে এখন এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব সংসদে বলতেছে যে সংবিধান সংস্কার পরিষদ হবে না, কেন? সংবিধানে নাই। তাহলে সংবিধানে যেটা আছে সেটাও তো আপনি করতেছেন না। সংবিধানের 145 ক ধারা মতে অনুচ্ছেদ অনুযায়ী বলা আছে যে আন্তর্জাতিক সকল চুক্তি সংসদে আলোচনা হতে হবে, অনুমোদিত হতে হবে। আচ্ছা, কিন্তু সেখানে তারা এই ব্যাপারে সংসদে এটা নিয়ে আলোচনা করতেছে না। যদি কোনো অসুবিধা নাই থাকে তো এটা জানাইতে কি অসুবিধা পাবলিকরে? কি দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশ সরকার এই ধরনের একটা চুক্তি যদি বাংলাদেশের স্বার্থে করেই থাকে, এখন সেটা তো আমরা দেখি যেটা নাই সেইটাই তারা ঢাকঢোল পিটিয়া প্রচার করতে থাকে যে বাহবা নেওয়ার জন্যে। তাহলে যদি স্বার্থই থাকতো তাহলে এটা কেন প্রচার করে না? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চুক্তি সম্পর্কিত কোনো বিষয় জনসম্মুখে আনা হয় নাই। দুর্ভাগ্যবশত মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য দপ্তর USTR, তার ওয়েবসাইটে যতটুকু প্রচার হয়েছে 32 পৃষ্ঠা, সেইটুকুর মধ্যে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর শর্ত আমাদের দেশের উপর আরোপ করা হয়েছে, তার মানে বলা হয়েছে 131 বার সেখানে শ্যাল বলা আছে, মানে বাংলাদেশ বাধ্য এটা করতে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বলা হয়েছে 6 বার শ্যাল বলা আছে, তার মানে 6টা বিষয়ে তারা করতে বাধ্য, 131টা বিষয়ে বাংলাদেশকে বাধ্য করার জন্য সেখানে শ্যাল ইউজ করা হয়েছে এই চুক্তির মধ্যে। 2 নম্বর কথা হলো যে সেখানে চুক্তি কিন্তু 32 পৃষ্ঠা, কিন্তু ইউক্রেনের একটা নিউজ পোর্টাল militarily.com, শ্রীলঙ্কার একটা পত্রিকা গার্ডিয়ান এবং ইন্ডিয়ার একটা নিউজ পোর্টাল indian.com, এই নিউজ পোর্টাল এবং পত্রিকাগুলোতে খবর বেরিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের এই চুক্তি হলো 177 পৃষ্ঠা। আচ্ছা, এই 177 পৃষ্ঠার মধ্যে মাত্র 32 পৃষ্ঠা আমেরিকা ডিসক্লোজ করছে, বাকিগুলো 145 পৃষ্ঠায় কি যে আরও আছে সেগুলো সম্পর্কে আমরা জানি না। তা আমরা তো সেই চুক্তিটা জানতে চাই, দেশের দেশবাসীকে জানান কি চুক্তি করছেন, কি আমরা আপনাদেরকে বাহবা দেবো, সরকারকে আমরা বলতে চাই আমরা আপনাদেরকে বাহবা দেবো যদি দেশের স্বার্থ হয়, কিন্তু দেশবাসীকে জানান, না জানিয়ে কেন বাহবা নিচ্ছেন না? 1 2 নম্বর কথা বলতেছে যে ভারতপন্থী, ভারতের যারা এটা বিরোধিতা করতেছে তারা ভারতপন্থী, ভারতের আচ্ছা LNG কি আমরা ভারত থেকে কিনি? আচ্ছা, না। 1 গম কি আমরা ভারত থেকে কিনি? না। কটন কি আমরা ভারত থেকে কিনি? না। তাহলে এই যে বলছে যে ভারতের স্বার্থ বিঘ্নিত হয়েছে এই চুক্তির মধ্য দিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনবো, এই জন্য ভারতের স্বার্থ বিঘ্নিত হয়েছে, এই জন্য ভারতপন্থীরা এটার বিরোধিতা করছে। এই যে ডাহা মিথ্যা কথা, এই যে না জেনে এখন ব্যারিস্টারি পাশ করছে, তাকে তো আমি মূর্খ বলতে পারি না, তাকে তো আমি মূর্খ বলতে পারি না, যে ব্যারিস্টারি সনদ নিয়ে আসছে, ব্যারিস্টারি পাশ করছে। কিন্তু এই যে শিক্ষিত মানে হলো যে এটা জ্ঞান পাপী, যারা জেনে শুনেও এইটার বিরোধিতা না করে এই ধরনের একটা অধীনতামূলক গোলামির চুক্তির পক্ষে যারা ছাপাই গায়, তারা হলো যে জ্ঞান পাপী, তাদেরকে আমি এক কথায় জ্ঞান পাপী বলতে পারি। 2 নম্বর কথা হলো যে এখানে বলছেন যে এই যে পোশাক রপ্তানি কারক আমরা সুবিধা পাবো। দেখেন শুভঙ্করের ফাঁকি যে মুস্তাফিজ সাহেবের কথা বলছে, বাস্তবে আমেরিকায় আমরা যত পণ্য রপ্তানি করি এখনো পর্যন্ত সেগুলোর মধ্যে 15% ট্যাক্স আমাদেরকে দিতে হয়, এটা আছে, আগের থেকেই আছে। এখন সেই 15%-এর সাথে আরো 35% যুক্ত করছিল, সেটার থেকে কমিয়ে এখন 20% এবং 19% করছে। এখন বলছে তারা যদি আমেরিকা থেকে তুলা আমদানি করি, সেই তুলা দিয়ে যদি আমি সুতা তৈরি করি, সেই সুতায় কাপড় তৈরি করি, সেই কাপড়ে যদি আমি পোশাক তৈরি করি, তাইলে এই 19% ট্যাক্স বাতিল হবে, কিন্তু ওই 15% থাকবে। তার মানে দেখেন যে আমাদের পারস্পরিক সহযোগিতা কেমন। এবং US জামাতের আমির 250তম মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা এখানে সংসদ প্লাজায় এখানে অনুষ্ঠান আয়োজন করলো, সেখানে বলো পরীক্ষিত বন্ধু। বাস্তবিক তো মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতার বিরোধিতা করছিল, জামাতও স্বাধীনতার বিরোধিতা করছিল, দুইজন পরীক্ষিত বন্ধু। তার মানে একটা বলে আমি শেষ করি। দেখেন এই যে পোশাক রপ্তানির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নে যায়, ইউনিয়নভুক্ত দেশগুলোতে 49%, আর একক দেশ হিসাবে বেশি 18% হলো মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের পোশাক রপ্তানি হয়। তাহলে সেই ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নে কিন্তু আমাদের ওই 15% ট্যাক্স নাই রপ্তানির জন্য, কিন্তু আমেরিকায় বন্ধুরাষ্ট্র পারস্পরিক সহযোগিতায় ওই 15% বহাল রেখে তারপরে তার দেশে থেকে তুলা আমদানি করে যদি আমি পোশাক বানাই, সেই পোশাক রপ্তানি করলে 16%। চলতি মাসে গত মাসের তুলনায় 8% রপ্তানি কমেছে পোশাক শিল্পে, সেটা ধরেন আরো কমবে। আরো কমবে মানে হলো যে এটা সেটার জন্য অন্য কারণও আছে। এখন ধরেন এই যে অর্থনৈতিক সংকট, এই যে হরমুজ প্রণালী, মধ্যপ্রাচ্যের যুদ্ধ সেগুলো কি নিয়ে বৈশ্বিক সংকট, সেগুলোর কারণে মানুষ কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যেগুলো আছে তারা কিন্তু পোশাক কেনা কমিয়ে দিছে আগের তুলনায়। এটা স্বাভাবিক, তাদের ইয়েটা রক্ষা করতে চায়, কি দাঁড়াবে পরিস্থিতি সেগুলোর জন্য ইয়ে করে। আগে যেখানে 2 মাস পরে একটা টি-শার্ট কিন্তু বা জামা কিন্তু, এখন সেটা কিনছে না, তাহলে সেইটার কারণে কমতে পারে। 2 নম্বর কথা আরেকটা হলো যে এই রাজনৈতিক কারণেও কমবে। কারণ ধরেন আমেরিকার এই যে 6000 পণ্যের মধ্যে যে শুল্ক ছাড় দিলাম আমরা, তাহলে ইউরোপীয় ইউনিয়ন বলবে তাহলে আমার পণ্যের শুল্ক ছাড় দিবে না কেন তুমি? জাপান কেন বলবে না?
পণ্য শুল্ক ছাড় দিবে না। আমেরিকা তাহলে তো এই নেতিবাচক প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আমেরিকার সাথে আমার ট্রেড ডেফিসিট হলো 6%, আর ইউরোপীয় ইউনিয়নের সাথে আমার ট্যাক্স ট্রেড ডেফিসিট হলো এখানে 18%, জাপানের সাথে হলো যে এখানে 3% না 3 বা 4%। তাহলে তারাও তখন বলবে যে তাহলে আমার ট্রেড ডেফিসিট এটা কমানোর জন্য তুমি আমাকে আমার পণ্যের শুল্ক নিতে পারবা। আরও কি জন্য আসবে দেখেন, এই যে চুক্তির কী ধরনের মারাত্মক প্রবণতা। আমাদের তথ্য উপদেষ্টা বলছে দেখেন আমরা কি বলবো, কোন দেশে বাস করি, একটা হলে হীরক রাজার দেশের মতো অবস্থা হয়ে গেছে। তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান সেখানে বললেন যে বেশি দামে গম কেনা হয়েছে জনগণের স্বার্থে, জনগণের স্বার্থে নাকি বেশি দামে গম কেনা হয়েছে। এটা দেখেন এই ধরনের কথা আমাদেরকে বলতে হয়েছে। আর এই যে বাণিজ্য চুক্তি যদি এটা দেশের স্বার্থে হইতো, এখন ফরেন মিনিস্টার উপদেষ্টা অ্যাডভাইজার তৌহিদুর রহমান বলছে বাণিজ্য চুক্তি সম্পর্কে সে এবং তার মন্ত্রণালয় কিছু জানে না। এখানে অন্যান্য এই ফরিদা আক্তার মৎস্য উপদেষ্টা সে বলছে যে আমরা ঠেকাইতে পারি নাই, সে জানে না, এটা বলে নাই। আসিফ নজরুল বলছে দেখেন কত বড় এটা মিথ্যাচার বলবো, ওটা কি বলবো, যে কোনো আইন যে কোনো বিদেশি চুক্তি সেগুলো করার জন্য একটা আইন মন্ত্রণালয়ের ভেটিং লাগে। তাহলে সে আইন উপদেষ্টা হিসেবে তার মন্ত্রণালয়ের ভেটিং ছাড়া এই বাণিজ্য চুক্তি করে ফেলছে, তার মানে এই চুক্তিই তো নাল অ্যান্ড ভয়েড, দেশের জাতীয় স্বার্থ বিরোধী। তাহলে সেই জন্যই আমরা এই যে এই ধরনের এটা একটা গোলামির চুক্তি, এটা একটা দাসত্বের চুক্তি। এবং খলিলুর রহমান তো বলছেই যে বিএনপি এবং জামাতের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনা করেই আমরা এই চুক্তি করছি, যে জন্য আজকে দেখেন যদিও জামাত কিন্তু অস্বীকার করেছে না, জামাত অফিশিয়ালি তাদের প্যাডে বিবৃতি দিয়ে কোনো অফিসার করে নাই, একটা তার ভেরিফাইড পেজে ফেসবুক পেজে জামাতের আমির বলছে যে আমরা আমাদের সাথে কথা হয় নাই। তার মানে এটা হলো মিন করে বলা। তাহলে তাই যদি হয় কথা না বলে তুমি পার্লামেন্টে কেন আলোচনার জন্য বিধি অনুযায়ী 5 জন সংসদ সদস্যের সিগনেচার নিয়ে কেন নোটিশ দাও না, কেন রুবিন ফারবানা এখানে প্রতিবাদ করলে পরে আলোচনার জন্য করলে এবং কেন এটার বিরোধিতা করে এখানে রাজপথে তোমরা মিছিল করতেছো না, হুঙ্কার দিতেছো অনেক কিছু করার জন্য, কিন্তু এটা কেন করতেছো না? তারা বলেছেন যে ধন্যবাদ আপনাকে মাসুদ কামাল ভাই। যেহেতু জামাতের প্রসঙ্গ এলো কার্যক্রম নিয়ে, ফজলুর রশিদ ফিরোজ ভাই বলছিলেন জামাতের আমির সম্প্রতি বলেছেন যে যদি জুলাই সনদ ব্যর্থ হয় তাহলে এই সরকারকেও ব্যর্থ করে দিবে তারা, বা আরও নানা ধরনের হুঙ্কার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এর মধ্যে আমরা একটি ছাত্র আন্দোলন দেখলাম পরীক্ষা ইস্যুতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। আপনার কি মনে হয় যে আবার কি একটু অস্থির হয়ে উঠছে পরিস্থিতি? শুনেন, অস্থিরতা তো করাই যায়। আচ্ছা, ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কিছু লোক যাচ্ছে, আপনাকে ঢিল মারলেন, একটা ইট নিয়ে আদলা ইট নিয়ে ওই জনগণের মধ্যে মেরে দিলেন, অস্থিরতা তৈরি হবে না? বাট এই অস্থিরতা কি জাস্টিফাইড অস্থিরতা? না, দ্যাট ইজ দ্য প্রবলেম। অস্থিরতা যে কেউ করতে পারে, অস্থিরতা করার চেষ্টা যে কেউ করতে পারে। আর জামাত তো একটা বিশাল দল এখন, 77টা না, 77টাই বলি আমি, কারণ ওইগুলি এনসিপি তো তারই। তো এই এতগুলি সংসদ সদস্য আছে, একটা নির্বাচন করছে আমরা মামুরা টাইপের নির্বাচন, ওই নির্বাচন করে তারা তো বিশাল বিজয়ী হয়ে গেছে। এখন তারা এটা করতেই পারে, হুমকি দিচ্ছেন বিএনপিকে, এটা হতেই পারে। শুনেন রে ভাই, এই চেতনা কথাটা বলে না, জুলাই চেতনা, বিএনপি নাকি গাদ্দারি করতেছে, এই চেতনা কথাটা শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা, এটা শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। এই চেতনা কথাটা বইলা, এই মুক্তিযুদ্ধের চেতনা কথা বইলা আওয়ামী লীগ এমন একটা পরিস্থিতি তৈরি করছিল যে যারা আওয়ামী লীগ না করে তারাই মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী। আচ্ছা, কেউ আওয়ামী লীগ কেউ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আছে কি না আছে তার প্রমাণের একমাত্র পদ্ধতি হলো সে আওয়ামী লীগ করে কিনা। এই একটা অবস্থা তারা তৈরি করছিল, এবং এই চেতনার নামে পুরা জাতিকে তারা 2 ভাগ করে দিয়েছিল, জাস্ট ভাগ করে দিয়েছিল। তো আমরা ভাবছিলাম আওয়ামী লীগের পতনের পরে, আওয়ামী লীগ হাসিনা সরকারের পতনের পরে, যে বোধহয় নতুন যে সরকার আসতে, যে লোকটি কোনো পলিটিক্স করে না, লোকটি ইউনূস সাহেব কোনো পলিটিক্স করে না, সে সবাইকে মিলেই মিশিয়ে হয়তো জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবে। কিসের কি, সে এটাকে আরও স্থায়ী করার চেহারা দেওয়ার চেষ্টা করছে। 15 বছরে আওয়ামী লীগ যতটা বিভক্ত করতে না পারছে, এরা তার চেয়েও বেশি করে ফেলেছে এই ডক্টর ইউনূস। আওয়ামী লীগের আমরা তো জামাতের লোকজন হাঁটাহাঁটি করতে পারতো, আওয়ামী লীগের আমরা তো বিএনপি হাঁটাহাঁটি করতে পারতো, রাস্তাতে মিটিং করতে পারতো, তারা বড় বড় মিটিং করতে পারছে, এরা তো তাও করতে দেয় না। কত বড় বিভক্তি করতেছে। এখন এইটা করা শেষ করার পরে এখন আবার নিজেরা লাগাইছে যে জুলাইয়ের চেতনা, ভাবখানে এরকম জামাত ছাড়া কেউ জুলাইয়ের চেতনা বুঝে না। আর জুলাইয়ের চেতনাটা কি, এটা তো আমি বুঝি না রে ভাই। চেতনা না, জুলাই সনদ বাস্তবায়ন এবং যে কথা ছিল সেই বিষয়ে তো কি কথা ছিল বলেন তো, কি কথা ছিল? ওই আলী রেজের কথা, জি, ওটা তো আমি একদিনও মানি নাই।
আচ্ছা, আমি তো কিন্তু শুরুর দিন থেকে বলছি। বিএনপি তো এটা মেনে নির্বাচন করে এটা তো বিএনপি আর ইয়ে করছে, আর হিপোক্রেসি করছে। আচ্ছা। বিএনপির মানে যিনি প্রধান, দলীয় প্রধান, জি। উনি মিটিং এ বলছে যে আপনারা হা ভোট দেন। রাইট। তো উনি যে হা ভোট দিতে বলছে, হ্যাঁ, তাহলে আমি কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং বলছি যে এটা কোনো গণভোট অবৈধ। আমি হ্যাঁ, আলোচনা বলেছেন, এই শোতেও বলেছেন আপনি। আমার কথা বাদ দেন, আমি তো কিছু বুঝি না, আমার বোঝার দরকারও নাই। তো আমি তো মনে করি এটা অবৈধ ভোট একটা, এটার মধ্যে হা ভোট না ভোট কোনো ভোটই দেওয়া উচিত না। হ্যাঁ, কিন্তু বিএনপির যে চেয়ারপারসন উনি বলছে আপনি হা ভোট দেন, তা হা ভোট দিছে। তা আপনি যে এত লোককে প্রয়োজিত করলেন হা ভোট দেওয়ার জন্য, তাহলে এখন আপনি হা ভোট মানেন না কেন? রাইট। না, এই জায়গাটাই তো জামাত তখন আপনি সংবিধান দেখালেন না কেন? হ্যাঁ, তখন আপনার দেখানো উচিত ছিল। এখন তারা যে অজুহাতটা দিচ্ছে যে যদি তারা ইলেকশনটা না দিত এই জন্য আমরা দিছি, তার মানে আপনি ইউনূস সরকারকে ভয় পাইছেন। আপনি ইউনূস সরকার, যে সরকারের কোনো বেল নাই, তার কোনো একটা উপদেষ্টা ইউনূস সরকার নিজে ওই এসএসএফ ছাড়া এই রাস্তাতে হাঁটতে পারবো? তাদের যে অবস্থা হচ্ছে, তাদের যে জনপ্রিয়তার যে ব্যারোমিটার দেখি, এদের কোনো গ্রহণযোগ্যতা আছে? তো যাদের এই অবস্থা গ্রহণযোগ্যতা, তাদের ভয়ে আপনি জনগণের শক্তিটাকে ইগনোর করছেন। জনগণ যাদেরকে 213টা আসন দেয়, সেই শক্তিটাকে আপনি ইগনোর করে আপনি ওর ভয় পাইছেন। পাইলে আপনি এই 213 জন আসন দেওয়ার যে জনগণ, তাদেরকে আপনি প্রতারণা করছেন। আচ্ছা, প্রতারণা করছে তো বিএনপি কি কারণে বললো যে আপনারা ভোট দেন? ওদের বলা উচিত না। এবং তখন যারা জানতো, তারা যেটা বলে, তখনও তারা জানতো যে তারা এটা আলটিমেটলি মানবে না। যেটা আপনি মানবেন না, সেটা আপনি করতে গেলেন কেন? যা উচিত হয়নি আপনার। জি, ধন্যবাদ আপনাকে। বজলুর রশিদ ফিরোজ ভাই, চুক্তির চেয়ে 50% বেশি দামে এলএনজি কিনছে সরকার স্পট মার্কেট থেকে। আমরা তো এই কারণেই বলছিলাম যে চুক্তিটা নিয়ে আলোচনা হোক, যেগুলো আমাদের দেশের স্বার্থ বিরোধী সেগুলো যাতে বাতিল করা হোক, সেগুলো নিয়ে আপত্তি তোলা হোক। আমাদের এটা জেনুইন কোশ্চেন ছিল, কিন্তু সেইটাই আমি আপনার ওই যে পুরো আগের কথাটা বলি যে ব্যারিস্টার ফুয়াদ সাহেব সহ যারা বলছেন, যারা এই চুক্তির বিরোধিতা করে, তাদেরকে এই জবাবটা দেওয়া উচিত। তাদের কাছে এই জবাবটা চাওয়া উচিত যে তাহলে এই 50% বেশি দামে এলএনজি কেন আমরা কিনতে পারবো, কিনতে হচ্ছে কেন? 75 to 80 ডলার, 9,000 টাকা প্রতি টনে গম কেন বেশি দামে কিনতে হচ্ছে? তাহলে চুক্তি করে যদি আমি কম দামে না পারি, কম দামে না পাইলেও আন্তর্জাতিক বাজার দরে সেই দরে যদি কিনতে পারি, তাইলেও না একটা হয় যে হ্যাঁ রেগুলার আমি সাপ্লাই পাচ্ছি। তার মানে এই যে চুক্তিটা করছে, যে সেই চুক্তির আওতায় বাস্তবে বাংলাদেশের স্বার্থটাকে জলাঞ্জলি দেওয়া হয়েছে, মার্কিন স্বার্থ, সেই স্বার্থটা প্রাধান্য দেওয়া হয়েছে। এটা বাস্তবে, এই জন্য আমরা একটা চুক্তি বলি না, বাণিজ্য চুক্তি বলি না, এটাকে আমরা বলি মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের একটা নির্দেশনামা। সেই নির্দেশনামা যার টেবিলের এ পাশে এবং ও পাশে, দুই পাশেই মার্কিন স্বার্থ রক্ষাকারী যে প্রতিনিধি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষাকারী বাংলাদেশের নাগরিক হিসাবে পরিচিত যারা, তারা এই দুই পক্ষের মধ্যে এই চুক্তিটা সম্পাদিত হয়েছে। এই চুক্তি এটা যদি বহাল থাকে, আরও ভবিষ্যতে দেখবেন, এই যে কয়েকদিন আগে খলিলুর রহমান সাহেব, দেখেন এই যে বাণিজ্য চুক্তি করার ব্যাপারে বাণিজ্য উপদেষ্টা নাই, নিরাপত্তা উপদেষ্টা, জ্বালানি বিষয়ে যে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করলো এই যে চুক্তির পরে, সেটার মধ্যে কে বাণিজ্য এই জ্বালানি উপদেষ্টা মন্ত্রীকে ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি নাই, স্বাক্ষর করছেন কে? খলিলুর রহমান। তার মানে উনিই সর্বেসর্বা, উনিই সব কিছু এগুলো দেখতেছে। তার মানে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থটা কে বেশি মাত্রায় সংরক্ষিত করতে পারবে, তাদেরকেই এখানে ডেপুট করা হয়েছে ডিপি স্টেটের পক্ষ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মধ্যে এই ক্ষতি থেকে উত্তরণের উপায় কি? আপনার কোনো পরামর্শ আছে? উত্তরণের উপায় একটাই আছে, এই মুহূর্তে উত্তরণের উপায় আছে। যেমন ধরেন, একটা অজুহাতই যথেষ্ট ছিল। প্রথমত হলো যে এই চুক্তি করার জন্য কোনো টাইম বাউন্ড ছিল না, যে এই সময়ের মধ্যে চুক্তি করতে হবে, তা না হলে আমরা তোমাদের উপরে এই ধরনের এম্বার্গো ইত্যাদি দেবো, শুল্ক চাপিয়ে দেবো, এরকম কোনো এম্বার্গো ছিল না। তারপর পরই কিন্তু এটা করলো 9 তারিখে, 20 তারিখেই ফেব্রুয়ারি মাসের মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সেটা কিন্তু এটা খারিজ করে দিয়েছে যে ট্রাম্পের এই ধরনের শুল্ক আরোপ করার কোনো অধিকার নাই, এখতিয়ার নাই। সেইটা উল্লেখ করে মালয়েশিয়া যদি এই চুক্তি বাতিল করতে পারে, চুক্তি থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে হোয়াই নট বাংলাদেশ? এই চুক্তি মালয়েশিয়া করছিল। এই জন্যই বাংলাদেশের সরকার জনগণের কাছে এটা উন্মুক্ত করুক, জনগণের সমর্থন নিয়ে। আমি মনে করি জনগণ সমর্থন করবে যে এই চুক্তি বাতিল আমরা করতে চাই, জনগণ আমাদের পক্ষে আছে কিনা, এই ব্যাপারে একটা গণভোট হোক দরকার লাগলে, যে
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য গণভোটই সে সংবিধানে নেই না, এখন এই যে এখন আসছে আবার এটা আসছে, তারপর এটা সংসদে এটা করতে হবে, রেটিফাই করতে হবে, রেটিফাই করে তারপর দিবে কোর্ট আদেশে। তাহলে সেইটা নিয়ে আমি এমনি প্রতীকী অর্থেও যদি বলি, যে বিষয় নিয়ে সংসদে একজন সংসদ সদস্য আলোচনাও করছে না, সেই বিষয়টি আপনি গণভোট চাচ্ছেন। সেই জন্য আমি বলতেছি, যারা বলতেছে তাদের জন্য বলতেছি, সরকার, বিরোধী দল এবং যারা অন্যান্য সরকার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষের যারা রাজনৈতিক দলের নেতা কর্মীরা যারা এটার পক্ষে ছাপাই গাইতেছেন, তাদের জন্য আমি এটা বলছি, তাদের উদ্দেশ্যে। 2 নম্বর একটা জিনিস আমি একটু স্পষ্ট করে দিই, মাসুদ কামালকে যে প্রশ্নটা করছেন, এই যে বিরোধী দল বলছে জুলাই সনদ ব্যর্থ করে দিলে পরে সরকারকে ব্যর্থ করে দেবে। জুলাই সনদ কিন্তু বাস্তবে ডক্টর ইউনূস এবং আলী রিয়াজরা তারাই কিন্তু ব্যর্থ করে দিছে। কিভাবে? আমরা বলছিলাম যে 5ই অক্টোবর 2024 প্রধান উপদেষ্টার সাথে আমরা বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সেখানে আমরা বলছিলাম যে এতগুলো মত কিভাবে, জামাতে ইসলামের মত আর আমাদের মত, আমরা যারা বামপন্থী করি তাদের মত মিলাবেন কেমনে, আমরা যারা বামপন্থী করি তাদের সাথে জাতীয়তাবাদী বিএনপি তাদের মত মিলাবেন কেমনে, তো এইগুলো সবগুলো মিলিয়ে ঐক্যমত কেমনে করবেন। তিনি একটা কথা বলছিলেন, সব দল মিলিয়ে যে কয়টা বিষয়ে একমত হবে সেটাই হবে সর্বসম্মতভাবে জুলাই সনদ, জাতীয় সনদ। কিন্তু সেই যে প্রতিশ্রুতি সেটা তারা ভঙ্গ করছে। আলী রিয়াজ গংরা তারা এখানে তাদের যে চিন্তা, সেই চিন্তাটা চাপিয়ে দিয়েছে জুলাই সনদে। সেই যেদিন চাপিয়ে দিছে সেই দিন থেকেই জুলাই সনদের মৃত্যু ঘটছে এবং জুলাই সনদ ব্যর্থ হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে মাসুদ কামাল ভাই। বিএনপি সরকারের একজন প্রতিমন্ত্রী শাহ আলম, তিনি ঠিকাদারি লাইসেন্সও রয়েছে এবং সেই বিষয়ক একটি সংবাদ প্রচার হওয়ার পরে সংবাদটি আবার সাইবার হামলায় সরিয়ে দেওয়া হয়েছে, এরকম নানা আলোচনা হচ্ছে। সেম একটি ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঘটেছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা একটি ঠিকাদারি লাইসেন্স নিয়েছিল এবং সেটি সমালোচনার মুখে তিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ষমাও চেয়েছিলেন, দুঃখ প্রকাশ করেছিলেন। তার একই ঘটনা কিনা, মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখানে কাজ করে কিনা? দেখেন, এখানে হলো কি জানেন, এই মানে আলোচিত এই প্রতিমন্ত্রী, ওনাকে নিয়ে এর মধ্যে অনেক আলোচনা হয়েছে। গত এপ্রিল মাসে ওনাকে নিয়ে আমি বলেছিলাম ওনার সম্পর্কে যে এরকম একজন প্রতিমন্ত্রী থাকলে একটা সরকারের জন্য আর কিছু লাগে না, বিরোধী দল লাগে না। আচ্ছা, উনি একলাই যথেষ্ট। তো বললাম, তারপর দেখলাম যে ওনাকে নিয়ে সবাই এই ধরনের কথাবার্তা, উনি তারপরে নিজের ছেলের নামে, বাড়ির নামে অনেক কিছু করছে। তারপরে আবার প্রাইম মিনিস্টার সেটাকে বাতিলও করেছেন। তো মানে উনি যে বাতিল করলেন কি করলেন না এটা তো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো উনি কামটা যে করছেন এটা তো ঠিক, তার জন্য ওনার আপনি কী শাস্তি দিচ্ছেন? আপনি তার জন্য কী শাস্তি দিচ্ছেন? আমি প্রাইম মিনিস্টারকে বলতেছি ভাই, আচ্ছা, আপনি তো এইভাবে দেশ চালাতে পারবেন না। ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, রাস্তায় একজন লোক যাচ্ছিল, তার কাছ থেকে আমি একটা মোবাইল ছিনতাই করে নিয়ে আসছি, চুরি করে নিয়ে আসছি ধরা যাক, আপনি দেখে ফেলেছেন, আপনি দেখে মোবাইলটা আমার কাছ থেকে নিয়ে ওকে জমা দিয়ে দিয়েছেন। আবার আপনি মহান, কোনো সন্দেহ নাই, আপনি এই এলাকার মহান লোক। এখন আপনি যখন না থাকবেন আমি আবার এই কাম করবো, আপনি তো আমার কোনো শাস্তি দিলেন না। আচ্ছা, যতক্ষণ আপনি আমাকে, অপরাধটা কি? অপরাধটা কিন্তু আমার যে মানসিকতাটা আমাকে প্ররোচিত করলো একজনের কাছ থেকে নিয়ে নিজের পকেটে ঢোকানোর যে মানসিকতাটা, এটা হলো খারাপ কাজ। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত এইটা আপনি আমার মাথার থেকে দূর করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত চুরি করতে পারা না পারার মধ্যে পার্থক্যটা কি, কেউ দেখলো কি দেখলো না এটার উপর। এরপর আমি আর কেউ দেখতে দেবো না, আমি করে ফেলামো। তো আপনি যদি আমাকে শাসন না করেন তাহলে আমি আরেকবার করব। তো একবার চট্টগ্রামে গেল, চট্টগ্রামের লোক জলাবদ্ধতা, উনি যাই বলে যে কোনো জলাবদ্ধতা নাই, সবাই মিশা কথা কয়। উনি হলো সত্যবাদী যুধিষ্ঠির। তো যুধিষ্ঠির এসে বললো, তার আগে কিন্তু ওনার প্রাইম মিনিস্টার ক্ষমা চাইছে চট্টগ্রামবাসীর কাছে, আর উনি এসে বলতেছেন না এটা মিশা কথা, সব মিশা কথা, আগের ফুটেজ দিয়ে করতেছে, এগুলো বলতেছেন। ভালো কথা। তারপরে সেটা আলোচনা হলো, ওনার তখন থেকে শিক্ষা উচিত ছিল, শিক্ষা হয়েছে, হয় নাই। তারপরে সে করতেছে তার নামে এই মানে ইউনিয়নের নামকরণ করে, তার বাড়ির নামে করলো, পোলার নামে করলো, ভাস্তির নামে করলো এগুলি। এটা নিয়ে হইচই হলো, প্রাইম মিনিস্টার নামগুলি চেঞ্জ করে দিলেন। তারপরে ওনার শিক্ষা হয়েছে, হয় নাই। তো এখন আবার ঠিকাদারি করতেছে, নিজের ঠিকাদারি প্রতিষ্ঠানের বউর নামে ট্রান্সফার করছে, পোলার নামে আছে, তারা ঠিকাদারি করতেছে। তো এইগুলো যেন আলোচনা হচ্ছে, এই আলোচনাগুলি যখন নাকি ওগুলিকে সাইবার অ্যাটাক করে সরাই দিল, তখনই তো প্রমাণিত হইল যে লোকটা গিল্টি। আচ্ছা, যদি এটা যে ভুল হইতো, অন্যায় হইতো, তাহলে আপনি মামলা মোকদ্দমা করেন,
আপনি তো সাইবার অ্যাটাক করছেন, আপনি তো মামলা already মোকদ্দমা আছেন। করলে তো আবার বলতেন যে সাংবাদিকের কণ্ঠরোধ করা কেন হচ্ছে। কন্ট্রোল করবো? আমি ভুল করলে আমি সাংবাদিক ধরেন, আচ্ছা। আমি ওনার মানহানি করলাম, তো উনি আমার বিরুদ্ধে মামলা করতে পারবে না? আচ্ছা আমি সাংবাদিক হিসেবে কি এই ক্ষেত্রে আমি কোনো ইমিউনিটি পাবো নাকি? কেউ পাবে না। জি আমি যদি যা সে করে নাই তাই আমি বলি, তাহলে আমার বিরুদ্ধে মামলা হবে না কেন? হওয়া তো উচিত। কিন্তু উনি তো যে কাজটা উনি করছেন, অথবা উনি করছেন, উনি বললেন আমি করি নাই, আমার ভক্তরা করছে, করতে পারে ভক্তরা, তো ভক্তদের আপনি করেন। এই সরকার আসার পর প্রথম তো সাংবাদিক অ্যারেস্ট হয়েছে ওনার কারণে। হ্যাঁ। ওনার এক ভক্ত ওনার ওই সাংবাদিকের নামে মামলা করছে, সেই বগুড়ার মামলা কত করিতকর্ম পুলিশ আমার গাজীপুর থেকে তারা ধরে নিয়ে গেছে। হ্যাঁ তো এইগুলো তো হইতেছে না ভাই। আমি আবারও বলতেছি, তারেক রহমান সাহেবকে বলি যে ভাই, ওনার সঙ্গে আপনার কি মানে সম্পর্ক এটা আমি জানি না, জানার কোনো আগ্রহ আমার নাই, হয়তো খুব ভালো সম্পর্ক, কিন্তু এটা বলে রাখি যে এরকম একজন থাকলেই একটা সরকারকে ডুবার জন্য যথেষ্ট কাজ উনি একলাই করতে পারবে, জি এতে কোনো সন্দেহ নেই আমার। জি, ওনাকে ধন্যবাদ। থামার, নাহলে কিন্তু আপনাকে অন্য লোকে থামাই দিব। জি ধন্যবাদ আপনাকে। বজলুর রশিদ ফিরোজ ভাই, আপনার এই প্রসঙ্গে কিছু বলবার থাকলে না হলে পরবর্তীতে আমি প্রশ্ন করব। না, যেটা মাসুদ কামাল বলছে আমি তার সাথে একমত। একটা অপরাধ বা অন্যায় বা একটা ভুল কাজ আমি করলাম, তাহলে সেই ভুল অন্যায় বা অপরাধের যদি শাস্তি না হয়, আমিও আরেকবার দ্বিতীয়বার সেই কাজ করার জন্য আমি প্রণোদিত হব, এবং অন্যরাও দেখবে যে এটা করলে পরে সে সাজা তো হয় না। কাজে যদি কোনো রকমে সেরে যেতে পারি, কেউ যদি না দেখে, ওই যে বলছে না যে চুরি বিদ্যা বড় বিদ্যা যদি ধরা না পড়ো, এটা কথা আছে না? তো এরকম যে যদি ধরা না পড়ি, কেউ দেখে না দেখে, তাহলে তো পার পেয়ে গেলাম। আর ধরা পড়লে তো ইয়ে করে নেব, ক্ষমা চেয়ে নেব যার কাছে, কর্তৃপক্ষের কাছে বা প্রধানমন্ত্রীর কাছে। উনি তো আর সাজা দেয় না, সরিয়ে তো দেয় না, মন্ত্রণালয় থেকেও সরা দেয় না, এবং জেল জুলুমও করে না, জরিমানাও করে না। তো সেইটা না করলে তো এটা বাড়তে থাকবে, এটা থামানো যাবে না। এটা কালচারাল একটা ডিজেনারেশন, যেটা সেই ডিজেনারেশন হবে। এটা আপনি দেখছি যে বিগত হাসিনার সময়ও ছিল কিছু মন্ত্রী, কিছু এমপি, এলাকার নেতা, ধরেন নিজাম হাজারিকে কেন দরকার হবে? আর ভালো মানুষ নাই ফেনীতে। আচ্ছা, শামীম ওসমানকে কেন দরকার হবে নারায়ণগঞ্জে? আর কোনো মানুষ নাই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মধ্যে? আইভি তো ছিল, তাই আইভিকে না রেখে শামীম ওসমানকে রাখে কেন? এই যে কথাগুলো, সেইগুলো প্রত্যেক এই সমস্ত এই বুর্জোয়া রাজনৈতিক দলগুলো কিন্তু এই সমস্ত হলিগানদেরকে পোষে। তারা সবগুলোকে এলিমেন্ট করতে পারে না, রাতারাতি তারা বড় হয়ে যেতে পারবে না। সেই জন্য তাদের মধ্যে এই ধরনের যে এলিমেন্টগুলো এগুলো থাকে, এবং তারাই যথেষ্ট। জনগণের কিছু বলতে হবে না, বা বিরোধী দলেরও তেমন কিছু বলতে হবে না, এরাই যথেষ্ট একটা সরকারকে ডোবানোর জন্যে। জি আমরা এর মধ্যে যে ছাত্র আন্দোলনটা দেখলাম, এটি নিয়ে বেশ আলোচনা হয়েছিল, এখন সেটি স্থগিত আছে। ছিল দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, যে দুইটি ইস্যুতে, একটি হচ্ছে প্রশ্নপত্র মানে পরীক্ষা স্থগিত করা, আর একটি হচ্ছে এই তরুণ প্রজন্মকে নিয়ে তার একটি বক্তব্য। আপনার কি মনে হয় স্থগিত করার সিদ্ধান্তটি কি মানে কন্টিনিউ করার সিদ্ধান্ত ঠিক ছিল? না, ধন্যবাদ। একটা জিনিস হলো যে আমাদের শিক্ষামন্ত্রী একটা জিনিস বলছে, আমাদের ওই হুমায়ুন আজাদ সাহেব বলছিলেন, এবং আরও অনেকেই বলেন, এবং আমরাও দেখি বাস্তবে, যে আমাদের দেশের মানে সরকার বলি বা নেতারা বলি, তারা কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আচ্ছা, এই ধরনের একটা বক্তব্যই কিন্তু এই যে 14ই জুলাইতে 2024 সালে শেখ হাসিনা চীন সফর শেষে এসে সংবাদ সম্মেলনে এই যে কি কয়, ওই ফারজানা রূপা আরেকজন সাংবাদিক, তার প্রভা শামীন, তাদের একটা প্রশ্নের উত্তরে যে কথাটা বলছিল যে আমি কি মুক্তিযোদ্ধার নাতিপুতিদের চাকরি দিয়ে রাজাকারের নাতিপুতি দেব, সেই কথাটা নিয়েই কিন্তু একটা কি ধরনের একটা তুলকালাম কাণ্ড ঘটে গেল। রাতের 12টার পরে রোকেয়া হল থেকে, শামসুন্নাহার হল থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা, হাজারে হাজারে মেয়েরা সেখানে নেমে আসলো, এবং তার ধারাবাহিকতাই কিন্তু কন্টিনিউটিতেই এখানে এই পরবর্তী সময়ে গণ-অভ্যুত্থান কালমিনেট করলো, সরকারের পতন হয়ে গেল। সেইগুলো যদি খেয়াল রাখতো আমাদের এই যে শিক্ষামন্ত্রী সাহেব, এটা যেভাবেই বলুক, যে প্রকারেই বলুক, এই যে ফার্মের মুরগিটা বলা, এটা ফার্মের মুরগি তো তোমরা বানাইছো ভাই, রাষ্ট্র বানাইছো। একটা বিশ্ববিদ্যালয়, নিচে হলো যে দোকানপাট, ও মাঝখানে হলো বিশ্ববিদ্যালয়, ওপরের তলা হলো যে শপিং মল। তো এটার মধ্যে না আছে খেলাধুলা করার জায়গা, না আছে ব্যায়াম করার জায়গা, না আছে লাইব্রেরি, না আছে ল্যাবরেটরি, কিছু নাই। তাহলে দেহ মনে বিকাশের জন্য যেই পরিবেশ, যে পরিস্থিতি তৈরি করা দরকার, যেই ধরনের কাঠামো তৈরি করা দরকার, সেইগুলো নাই, সিলেবাসের মধ্যে নেই। এখন দেখেন এই যে গানের শিক্ষক নিয়োগ করবেন,
সেটা মৌলবাদীরা বাধা দিচ্ছে, তার আপনারা পিছিয়ে আসতেছেন। না, মৌলবাদীরা বাধা দিচ্ছে কেন বলছেন? শিক্ষামন্ত্রী সংসদে স্পষ্ট বলেছেন যে ক্যাবিনেটের আপত্তির মুখে এটি বাস্তবায়ন হচ্ছে না। ক্যাবিনেটে মৌলবাদী কারে? আমি বলছি ক্যাবিনেটে মৌলবাদী মানে হলো যে একটা হলো যে তারা ধর্মের ভিত্তিক রাজনৈতিক দল করে কিনা, ধর্মের প্রচার করে কিনা, কিন্তু চিন্তায় মননে মগজে কিন্তু তারা আসলে বাস্তব মৌলবাদী বিএনপির মধ্যেও আছে, সে তারা এই চিন্তা ধারণ করে। এখন ধরেন শেখ হাসিনার সময়ে সংসদীয় সংবিধান সংশোধনের জন্য কমিটি হয়েছিল সাজদা চৌধুরী এবং সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে। তারা এখানে করলো যে পঞ্চম সংশোধনী রায়ের ভিত্তিতে আমরা এই যে বিসমিল্লাহির রহমানির রহিম এবং রাষ্ট্রধর্ম ইসলাম এটা বাদ দেব সংবিধান থেকে। এটা তো 72 সনের সংবিধানে ছিল না। কিন্তু শেখ হাসিনা কিন্তু ওখানে দেখেন একজন ওখানে মতিয়া চৌধুরী মারা গেছে, এখানে তার নামে সেটা বলাটা এখন কতটুকু যুক্তি, সে কিন্তু বিরোধিতা করলো, এরা শেখ সেলিমরা বিরোধিতা করলো যে না এটা বাদ দেওয়া যাবে না, কারণ ধর্মীয় সেন্টিমেন্ট। এবং শেখ হাসিনা সেটা দিল না, কিন্তু সে কিন্তু আদালতের ঘাড়ে চড়েই কিন্তু এটা বাতিল করতে পারতো। তেমনি এখানে এই যে এই ক্যাবিনেটের মধ্যেও এই ধরনের মন মানসিকতা সম্পন্ন মানুষ আছে না, তারা এটা বাধা করছে। যেই বাধা দেখ, তাহলে সেই কারণে কেন প্রধানমন্ত্রী এখানে স্টেপ নিতে পারে না? সব বিষয়ে প্রধানমন্ত্রী ডাইরেকশন দিতে পারে যে গানের শিক্ষক, নাচের শিক্ষক, আবৃত্তির শিক্ষক, চারুকলার শিক্ষক, এই সমস্তগুলো এগুলো লাগবে। খেলার মাঠ ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারবে না, এই ধরনের একটা জারি করুক, সেই একটা ব্যবস্থা গ্রহণ করুক। তাহলে সেইগুলো না করে যখন আমি বলবো যে ফার্মের মুরগি ডিজিটাল গেজেটের মধ্যে সবসময় থাকে, মোবাইলে থাকে, সেইগুলো খেলাধুলার পরিবেশ থাকবে না, গানের অনুষ্ঠান হবে না, যাত্রা হবে না, পালা হবে না, নাটক হবে না, এগুলো কিছু হবে না, আর ছাত্রছাত্রীদেরকে এটা ব্লেম দেবো, এটা ঠিক না। সেই জন্য নিজেদের দায়িত্বটা সেটা অস্বীকার করে সরকার হিসাবে এবং মন্ত্রী হিসাবে তাদের দায়িত্ব পালন করে তারপরে তাদেরকে মন্তব্য করা, আর কোনোভাবেই এই ধরনের মন্তব্য করাটা সমীচীন না। সেটা একটা তাদের সেন্টিমেন্টে লাগছে। এখনকার যে জেনারেশন, জি জেনারেশন যেটাকে বলে, তারা কিন্তু খুবই সেন্সিটিভ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাসুদ কামাল ভাই, আপনাকেও। দর্শক ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে একই সময় নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।